হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সেকশন 4 মানে বেসিক মাইক্রোবায়োলজি এই টপিকের উপরে। সো সিলেবাসে যে পয়েন্টগুলো বলা আছে সেগুলোর উপরেই ডিসকাশন করব। প্রথমে হচ্ছে বেসিক্স অফ স্টেরিলাইজেশন টেকনিক। Sterilization is the process of completely eliminating all microorganisms using either physical or chemical methods. The choice of method depends on the material's sensitivity to heat and moisture. তাহলে স্টেরিলাইজেশনটা কী জিনিস, সেটা হচ্ছে একটা প্রসেস যাতে কী করা হচ্ছে, কমপ্লিটলি আমরা এলিমিনেট করছি অল মাইক্রো অর্গানিজমস। ওকে, সেটা কীভাবে, আইদার ফিজিক্যাল অথবা কেমিক্যাল মেথড। কোন মেথড আমরা ইউজ করব সেটা কিসের উপর ডিপেন্ড করবে, যে মেটেরিয়ালটাকে আমরা স্টেরিলাইজ করছি তার হিট এবং ময়েশ্চারের প্রতি তার কী সেন্সিটিভিটি আছে তার উপরে আমরা ডিপেন্ড করে আমরা কোন মেথড ইউজ করব সেটা ঠিক করব। তাহলে কী কী টেকনিক আছে স্টেরিলাইজেশনের? একটা হচ্ছে ময়েস্ট হিট, মানে হচ্ছে অটোক্লেভিং, ড্রাই হিট লাইক ওভেন ফ্লেমিং, তারপর হচ্ছে রেডিয়েশন লাইক ইউভি গামা রেজ, ফিল্ট্রেশন ফর হিট সেন্সিটিভ লিকুইড, আর লাস্টলি হচ্ছে কেমিক্যাল মেথডস লাইক ইথিলিন অক্সাইড অর হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে প্রথম হচ্ছে ময়েস্ট হিট বা অটোক্লেভিং। এই ক্ষেত্রে কী করা হয়, স্টিম ইউজ করা হয় আন্ডার প্রেশার অ্যাট টেম্পারেচার্স লাইক 121 ডিগ্রি সেলসিয়াস ফর 15 to 20 মিনিটস। তাহলে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে অটোক্লেভে আমরা কি ইউজ করছি, কত টেম্পারেচার, 121 ডিগ্রি সেলসিয়াস, কতক্ষণের জন্য, 15 to 20 মিনিটস। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে কীভাবে কাজ করে, ইট কোয়াগুলেটস প্রোটিনস অ্যান্ড কিল মাইক্রোবস। তাহলে মাইক্রোবসের যে প্রোটিনগুলো আছে সেগুলোকে কোয়াগুলেট করে ওগুলোকে মেরে ফেলে। এটা হাইলি এফেক্টিভ ফর আইটেমস লাইক গ্লাসওয়্যার অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস। তাহলে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো মেনলি ইউজ হয় সেগুলো সবগুলোই আমরা এইভাবে অটোক্লেভ করে থাকি। তারপর হচ্ছে ড্রাই হিট। ইট ইউজেস হাই টেম্পারেচার্স লাইক 160 to 180 ডিগ্রি সেলসিয়াস ফর লঙ্গার পিরিয়ডস। তাহলে অটোক্লেভে আমরা ময়েস্ট টেম্পারেচার ইউজ করছিলাম, আর এক্ষেত্রে হচ্ছে ড্রাই টেম্পারেচার ইউজ করছি, কিন্তু তার ফলে এক্ষেত্রে আমাদের টেম্পারেচার আরও বাড়াতে হচ্ছে 160 to 180 ডিগ্রি সেলসিয়াস, এবং টাইমটাও বেশি লাগছে। ওকে, ইট কিলস মাইক্রোবস থ্রো অক্সিডেশন অ্যান্ড প্রোটিন ডিন্যাচারেশন। তাহলে এটা একটু অন্যরকম মেথডে কাজ করছে, এটা অক্সিডেশন করছে এবং প্রোটিন ডিন্যাচারেশন করছে ওই মাইক্রো অর্গানিজমসগুলোর মধ্যে। ইট ইজ ইউজড ফর ময়েশ্চার সেন্সিটিভ আইটেমস লাইক পাউডার্স, অয়েলস অ্যান্ড সাম গ্লাসওয়্যার। তাহলে অটোক্লেভ মানে স্টিম দিয়ে আমরা করছি, ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা ড্রাই করছি। তাহলে যে ক্ষেত্রে আমরা স্টিম ইউজ করতে পারবো না, মানে ময়েশ্চার সেন্সিটিভ, সেই আইটেমগুলোকে আমরা এইভাবে ড্রাই হিট দিয়ে আমরা স্টেরিলাইজ করতে পারি, লাইক কি পাউডার্স, অয়েলস এবং কিছু গ্লাসওয়্যার। এবার হচ্ছে ফিল্ট্রেশন। ইট ফিজিক্যালি রিমুভস মাইক্রো অর্গানিজমস ফ্রম লিকুইডস অর গ্যাসেস বাই পাসিং দেম থ্রু এ ফিল্টার উইথ ভেরি স্মল পোর্টস। তাহলে এটা পাতিগত হচ্ছে একটা ছাঁকনির মতো, ঠিক আছে, ছাঁকনি দিয়ে আমরা যেমন ছাঁকি সেরকমভাবে এক্ষেত্রে আমরা খুব ছোটো ছোটো পোর্ট থাকছে সেরকম ফিল্টার দিয়ে আমরা ফিল্ট্রেশন করছি, যার ফলে কী হচ্ছে, যে লিকুইড বা গ্যাসকে আমরা করছি সেগুলো থেকে মাইক্রো অর্গানিজমগুলোকে আমরা আলাদা করতে পারছি। দিস মেথড ইজ আইডিয়াল ফর স্টেরিলাইজিং হিট সেন্সিটিভ লিকুইডস লাইক সলিউশনস অ্যান্ড সেরা। তাহলে এগুলোকে আমরা কোনগুলোকে করছি, যেগুলো হিট ইউজ করতে পারবো না, মানে ড্রাই হিট ইউজ করতে পারবো না, আবার ময়েস্ট হিট ইউজ করতে পারবো না, তো সেগুলো লাইক ডিফারেন্ট সলিউশনস অ্যান্ড সিরাম, সেগুলো আমরা এইভাবে
ফিল্ট্রেশন দিয়ে আমরা স্টেরিলাইজ করতে পারবো। তারপর হচ্ছে রেডিয়েশন। তাহলে রেডিয়েশনে কি আমরা ইউজ করি ইউভি লাইট অথবা আয়োনাইজিং রেডিয়েশন লাইক গামা রেজ। ওকে, তাহলে এইভাবে কীভাবে কাজ করে এটা ড্যামেজেস মাইক্রোবিয়াল ডিএনএ। ওকে, যে মাইক্রোবস থাকলে তার ডিএনএগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। দিস ইজ কমন ফর স্টেরিলাইজিং প্রি প্যাকেজড মেডিকেল সাপ্লাইজ। তাহলে এটা মেনলি কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, কোন ইনস্ট্রুমেন্টগুলো বা কোন ম্যাটেরিয়ালগুলোর জন্য, যেগুলো প্রি প্যাকেজড মানে আগে থেকে প্যাকেজিং হয়ে এসছে। তো সেগুলোকে আমরা প্যাকেট খুলে আর আলাদা করে করতে পারবো না, স্টেরিলাইজ করবো না। তো সেক্ষেত্রে প্যাকেট শুদ্ধ করতে হলে আমরা এইভাবে রেডিয়েশনের মাধ্যমে এগুলোকে প্যাকেট শুদ্ধ স্টেরিলাইজ করে দিতে পারবো। এবার হচ্ছে গ্যাস স্টেরিলাইজেশন। এই ক্ষেত্রে কী করা হয়, ইট এমপ্লয়েজ গ্যাসেস লাইক ইথিলিন অক্সাইড টু কিল মাইক্রো অর্গানিজমস। দিস ইজ এফেক্টিভ ফর হিট সেন্সিটিভ অ্যান্ড ময়েশ্চার সেন্সিটিভ আইটেমস। তাহলে এটাও আমাদের হিট সেন্সিটিভ এবং ময়েশ্চার সেন্সিটিভ যে আইটেমগুলো আছে সেগুলো কে আমরা স্টেরিলাইজ করতে পারবো এই ইথিলিন অক্সাইড গ্যাস দিয়ে। ওকে, এবার হচ্ছে লিকুইড কেমিক্যালস। uses chemicals like 2% glutaraldehyde or hydrogen peroxide. Okay, it sterilizes certain instruments and surfaces like bronchoscope, esophageoscope এইসব। তো এটা কিন্তু কোশ্চেন আসে, এখানে দুটো কোশ্চেন আসতে পারে, একটা গ্লুটারaldehyde পার্সেন্টেজ কত, এটা 2%, আর এটা দিয়ে আমরা কোশ্চেন আসে যে ব্রঙ্কোস্কোপ কি দিয়ে স্টেরিলাইজ করা হয়। তাহলে আমরা 2% গ্লুটারaldehyde দিয়ে ব্রঙ্কোস্কোপ কত মনে করি 15 to 20 মিনিটস আমরা চুবিয়ে রাখি গ্লুটারaldehydeর মধ্যে, তার ফলে তখন এটা স্টেরিলাইজ হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। আরেকটা ইম্পর্ট্যান্ট মেথড হচ্ছে ফ্লেমিং। ওকে, যেটা ইমার্জেন্সির সময়ে করা হয়, যে হঠাৎ করে ওটি ইনস্ট্রুমেন্ট রেডি নেই কিন্তু ইমার্জেন্সি ওটি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ফ্লেমিংয়ের মাধ্যমে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আমরা স্টেরিলাইজ করে থাকি। কিন্তু এর লিমিটেশন যেটা কি, এটা নট ফর অল আইটেমস, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আনইভেন হিটিং হয়। ঠিক আছে, মানে যেটা করা হয় অনেক জায়গাতেই যে একটা গামলার মধ্যে ইনস্ট্রুমেন্ট রেখে তার মধ্যে স্পিরিট ঢেলে দেওয়া হয়, তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার ফলে ওই যে আগুন ধরার ফলে ওই ফ্লেমের মধ্যে থেকে ফ্লেমের মাধ্যমে স্টেরিলাইজেশন হয়ে যাচ্ছে। ওকে, তো এটা একটা কিন্তু প্রসেস ফর ইমার্জেন্সি। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসতে পারে বা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কী? আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একটাতে স্পোরকে আমরা মারতে পারবো আর একটাতে মারতে পারবো না। সেটা কি, স্টেরিলাইজেশনে সব রকম মাইক্রো অর্গানিজমস আমরা মারতে পারবো ইনক্লুডিং স্পোর্স, আর ডিসইনফেকশনের ক্ষেত্রে আমরা সব রকম মাইক্রো অর্গানিজমস মারতে পারবো এক্সেপ্ট স্পোর্স ছাড়া। ওকে, তাহলে ডিসইনফেকশন eliminates microorganisms like bacteria, viruses, fungi on surfaces but does not kill bacterial spores. On the other hand, sterilization destroys all forms of microbial life including spores. তাহলে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে বা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার্স, এগুলো আমরা খুব বেশি ইউজ করে থাকি। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কি, ইথানল অথবা আইসোপ্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। ওকে, এগুলো কি ডিস্ট্রয় করে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই। আচ্ছা, এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে ফাস্ট এবং এফেক্টিভ কাজ করে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার। তার কন্ট্যাক্ট পিরিয়ড কত, 20 to 30 সেকেন্ডস। তাহলে প্রোজ কি, এটা হচ্ছে কনভিনিয়েন্ট, ফাস্ট ড্রাইং। আর কনস হচ্ছে গিয়ে ফ্লেমেবল এবং স্কিন ইরিটেশন। মানে এর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা ফ্লেমেবল মানে আগুন ধরে যেতে পারে, আর এটা স্কিন ইরিটেশন করতে পারে। আর এর সুবিধা কি, এটা যে কনভিনিয়েন্টলি ইউজ করা যায় এবং ফাস্ট ড্রাইং, খুব তাড়াতাড়ি হাতে শুকিয়ে যায়, স্পিডটা নিলে হাত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এটা তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, পোভিডিন আয়োডিন মানে আমরা যেটা বিটাডিন ইউজ করে থাকি। ওকে, তাহলে এটা কাকে কাকে
মারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফাঙ্গাই, প্রোটোজোয়া এগুলোকে মেরে দেয়। ইউজ করে থাকি আমরা কখন, এটা হচ্ছে স্কিন ডিসইনফেকশন, মানে প্রি সার্জারির সময় আমরা অ্যান্টিসেপটিক ড্রেসিং ট্রিপিংয়ের সময় আমরা ইউজ করি। এছাড়া উন্ড কেয়ার, অন্য সময় যখন আমরা পরিষ্কার করি তখন বিটাডিন দিয়ে পরিষ্কার করি। আর এটা হচ্ছে বিটাডিন গার্গেল আমরা ইউজ করে থাকি গলায় কোনো কারণে ইনফেকশন হয়ে থাকলে তখন। আচ্ছা, মেনলি কনসেন্ট্রেশন যেটা ইউজ করা থাকে সেটা হচ্ছে 10% সলিউশন ইউজ করে থাকি। এর কন্ট্যাক্ট পিরিয়ড হচ্ছে 2 মিনিট। তাহলে এটাই ডিফারেন্স হচ্ছে অ্যালকোহল বেসড যে স্যানিটাইজারগুলো সেগুলোর 20 to 30 মিনিটস মধ্যে হয়ে যাচ্ছে, 23 সেকেন্ডসের মধ্যে হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে 2 মিনিটস, মানে অনেকটা বেশি টাইম লাগছে বিটাডিনের ক্ষেত্রে। ওকে, আর এর সাইড এফেক্ট কি, অ্যালার্জি হতে পারে। আচ্ছা, হ্যান্ড ওয়াশিং স্টেপস, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এটা কমনলি আইসিইউ হোক বা ওটিতে হোক সব জায়গায় ছবি দিয়ে স্টেপগুলো সুন্দর লেখা থাকে, মেনশন করা থাকে, তো এগুলো যেন ভুল করা যাবে না। ওকে, তাহলে কী কী স্টেপস, প্রথমত হচ্ছে গিয়ে ওয়েট হ্যান্ডস উইথ ওয়াটার, হাতটা ভিজিয়ে নাও, অ্যাপ্লাই সোপ, হাতে সাবান লাগাও। এবার হচ্ছে এই স্টেপগুলো, ইন্টারলেস ফিঙ্গার্স রাব পাম্পস, ভালো করে হাতগুলো পাম্পগুলো ধুতে হবে, প্রথমে ঘষতে হবে। তারপর ব্যাক অফ হ্যান্ডস, ইন্টারলক ফিঙ্গার্স। ওকে, এবার হাতের পেছন দিকগুলো তারপরে ঘষতে হবে। তারপর হচ্ছে থামস অ্যান্ড রিস্ট, ওকে, সেগুলো ঘষতে হবে। তারপরে আরেকটা হচ্ছে কি পাম্প ফিঙ্গার টিপসগুলো, ওগুলো আলাদা করে ঘষতে হবে। দিয়ে আলটিমেটলি এরকম সব দিকগুলো কভার হয়ে গেলে আমরা রিন্স আন্ডার ওয়াটার। আর লাস্টলি হচ্ছে ড্রাই উইথ ক্লিন টাওয়েল, মানে স্টেল টাওয়েল দিয়ে ওটি টেবিলে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা মানে ট্রলি লেআউট টেবিলে যেটা দেওয়া থাকে সেই টাওয়েল দিয়ে আমরা হাত মুছে নেব। ওকে, তো এক্ষেত্রে টোটাল টাইম লাগে মিনিমাম কত দেওয়া উচিত, 40 to 60 সেকেন্ডস আমাদের টাইম দিতে হবে এই ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য। তো এরকম ছবি অনেক জায়গাতেই দেওয়া থাকে। হ্যাঁ, এই যে প্রথমে দেওয়া আছে রিন্স হ্যান্ড, তারপরে ইউজ সোপ, তারপরে হচ্ছে পাম্প টু পাম্প, তারপরে ফিঙ্গার ইন্টারলেসড, তারপর হচ্ছে ব্যাক টু হ্যান্ডস, তারপর হচ্ছে বেস অফ থামস, তারপর হচ্ছে ফিঙ্গার নেলস, আর লাস্টে হচ্ছে রিস্ট। ওকে, তো এইভাবে 6টা স্টেপ মোটামুটি আছে। এগুলোকে আমাদের ঠিকভাবে সবগুলো স্টেপ মেনটেন করতে হবে। ওকে, এবার হচ্ছে স্টেরিলাইজেশন অফ ডিফারেন্ট এরিয়াজ অফ হসপিটাল প্রিমিসেস। হসপিটালে বিভিন্ন জায়গা আমরা কীভাবে স্টেরিলাইজ করতে পারি। Areas are generally categorized into critical, semi-critical and non-critical zones to determine the required level of microbial elimination. ওকে, তাহলে আমরা এই এরিয়াগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কী কী, ক্রিটিক্যাল, সেমি ক্রিটিক্যাল অ্যান্ড নন ক্রিটিক্যাল জোনস। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা আলোচনা করব অপারেটিং রুমস, মানে ওটি নিয়ে। তো ওটিটা কি, একটা অ্যাসেপ্টিক বা স্টেরাইল জোন। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কি হাই লেভেল ডিসইনফেকশন অফ সার্ফেস ইন এয়ার দরকার হচ্ছে। ওকে, কী দিয়ে আমরা করতে পারবো এক্ষেত্রে, ফেনোলিক্স, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস, এগুলো দিয়ে আমরা ওটি সাধারণত স্টেরিলাইজ করে থাকি। আচ্ছা, এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কোশ্চেন আসতে পারে এবং আসার মতো, সেটা হচ্ছে মডেলের ওটিতে কটা জোন থাকে। ওকে, তাহলে মডেলের ওটিতে বা ওটিতে সাধারণত 4টে জোন থাকে, মুভিং ফ্রম লিস্ট টু মোস্ট স্টেরাইল। ওকে, তাহলে কী কী 4টে জোন, একটা হচ্ছে প্রোটেক্টিভ জোন, 2 নম্বর হচ্ছে ক্লিন জোন, তারপরে যে রেস্ট্রিক্টেড জোন, আর লাস্টে হচ্ছে ডিসপোজাল জোন। তাহলে হোয়াট ইজ প্রোটেক্টিভ জোন, এটা আনরেস্ট্রিক্টেড। হ্যাঁ, হসপিটালে যেটা থাকছে ওটিতে এন্ট্রি, তারপরে যে চেঞ্জিং রুম, ওয়েটিং এরিয়াস, এগুলো হচ্ছে প্রোটেক্টিভ জোন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিন জোন বা সেমি স্টেরাইল জোন। ওকে, তো এটা কোন কোন এরিয়াগুলো পড়ছে, স্ক্রাব এরিয়া, প্রি অপ রুম, ক্লিন লিনিয়ান স্টোরেজ, স্ক্রাব সিঙ্কস, এইগুলো ক্লিন জোনের মধ্যে পড়ছে। আর রেস্ট্রিক্টেড বা স্টেরাইল জোনের মধ্যে কী কী পড়ছে, অ্যাকচুয়াল ওটি, তারপর হচ্ছে স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ট্রলি লেআউট এরিয়া, এইগুলো। আর একদম লাস্ট হচ্ছে ডিসপোজাল জোন, যেটাতে আমরা কী করছি, ইউজড ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো রাখছি, সয়েল, লিনেন অ্যান্ড বায়োমেডিক্যাল ওয়াশ যেগুলো সেগুলো আমরা এই ডিসপোজাল জোনে রাখছি। ওকে,
আরেকটা হচ্ছে ডিমার্কেশন লাইন্স, ঠিক আছে? এই যে জোনগুলো, এইগুলোকে আমরা ডিভাইড করছি কিছু লাইন দিয়ে। তাহলে স্পেসিফিক কালার্স অফ লাইন্স অন দ্য ফ্লোর আর অফেন ইউজড টু ভিজুয়ালি ডিমার্কেট দ্য ডিফারেন্ট জোনস ফর ইজি আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাডারেন্স টু প্রোটোকলস। তাহলে এই যে বিভিন্ন জোনগুলো, এগুলোকে যাতে চট করে চোখে পড়ে, যাতে ভুল কম হয়, তার জন্য এই জোনগুলোকে ডিফারেন্ট লাইন দিয়ে ভাগ করা থাকে, ফ্লোরের মধ্যে আঁকা থাকে। তাহলে কী কী আঁকা থাকে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইয়েলো লাইন, একটা হচ্ছে রেড লাইন, আর একটা হচ্ছে ব্ল্যাক লাইন। ওকে, তাহলে ইয়েলো লাইনটা কি, সেটা ইট ডিমার্কেটস বিটুইন দ্য প্রোটেক্টিভ মানে জোন 1 অ্যান্ড ক্লিন এরিয়া মানে জোন 2, ঠিক আছে? তাহলে প্রোটেক্টিভ জোন আর ক্লিন জোনের মাঝখানে একটা লাইন থাকছে ইয়েলো লাইন। ওকে, তারপর যে রেড লাইন, এটা কোনটার মধ্যে থাকছে, ক্লিন জোন আর হচ্ছে স্টেরাইল জোনের মাঝখানে থাকছে রেড লাইন। ওকে, আর ব্ল্যাক লাইন থাকছে কোথায়, ক্লিন জোন আর ডিসপোজাল জোন মানে জোন 2 আর জোন 4 এর মাঝখানে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিমার্কেশন লাইন্স। ওকে, আচ্ছা, আইসিইউটা কি, একটা সেমি স্টেরাইল জোন। ওকে, তাহলে ওটিটা ছিল স্টেরাইল জোন আর আইসিইউটা হচ্ছে সেমি স্টেরাইল জোন। এতে কি লাগছে, হাই লেভেল ডিসইনফেকশন ফর সারফেসগুলোর জন্য হাই লেভেল ডিসইনফেকশন লাগছে। আচ্ছা, আর হচ্ছে রেগুলার ক্লিনিং উইথ হসপিটাল গ্রেড ডিসইনফেক্টেন্টস, হাইড্রোজেন পারঅক্সাইড ভেপার অর ইউভি লাইট ফর টার্মিনাল ক্লিনিং। তাহলে এইগুলো আমরা কীভাবে আইসিইউ ক্লিন রাখবো, একটা হচ্ছে রেগুলার ক্লিন করার জন্য হসপিটাল গ্রেড ডিসইনফেক্টেন্ট, আর টার্মিনাল ক্লিনিংয়ের জন্য আমরা ইউজ করছি হাইড্রোজেন পারঅক্সাইড ভেপার অথবা ইউভি লাইট। এবার হচ্ছে পেশেন্ট রুমস, কমন এরিয়াস, ফ্লোরস, এগুলো আমরা কীভাবে স্টেরিলাইজ করবো। এইগুলো এরিয়াগুলো হচ্ছে নন ক্রিটিক্যাল জোনস। তাহলে তার জন্য কী দরকার হয়, লো লেভেল ডিসইনফেকশন বা রুটিন ক্লিনিং, এটা যথেষ্ট। কী দিয়ে আমরা করি, অ্যালকোহল, ক্লোরিন বেসড প্রোডাক্টস, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস, এগুলো আমরা ইউজ করতে পারি এই এরিয়াগুলোকে আমরা ডিসইনফেকশন করার জন্য। আর হচ্ছে সিএসএসডি বা সেন্ট্রাল স্টেরয়েল সার্ভিসেস ডিপার্টমেন্ট। ওকে, তাহলে সিএসএসডি ফুল ফর্ম কি, সেন্ট্রাল স্টেরয়েল সার্ভিসেস ডিপার্টমেন্ট। তো এতে কী কী জোন থাকছে, মানে কী কী এরিয়া থাকছে, ডিকন্টামিনেশন, ক্লিন আর স্টেরাইল জোন। ওকে, তাহলে কী কী তাদের দরকার পড়ছে, ক্লিনিং, ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, তাহলে সব রকমই এক্ষেত্রে আমাদের দরকার পড়ছে। তাহলে কী কী থাকছে এতে, স্পেসিফিক ওয়াশিং মেশিনস, আলট্রাসনিক ক্লিনার্স অ্যান্ড অটোক্লেভস। তাহলে একটা সিএসএসডি ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের আমাদের ইনস্ট্রুমেন্ট বা গার্মেন্টস এসব যাচ্ছে, তো ক্যাটাগরি অনুযায়ী আমরা সেই ডিফারেন্ট জিনিসগুলোকে আমরা ডিফারেন্টলি আমরা ক্লিন করছি এবং স্টেরিলাইজ করছি, তো সেই জন্য ডিফারেন্ট জিনিস থাকছে। ওকে, এইবার হচ্ছে নেক্সট টপিক, ইউরিন অ্যানালাইসিস। তাহলে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টস অফ ইউরিন অ্যানালাইসিস। দ্য মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টস অফ ইউরিন অ্যানালাইসিস মিনস আইডেন্টিফাইং দ্য প্রেজেন্স অফ মাইক্রো অর্গানিজমস মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্যারাসাইটস, এগুলো, অ্যান্ড টু গাইড অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তাহলে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ ইউরিন অ্যানালাইসিস মানে কি, মানে হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি কোনো রকম মাইক্রো অর্গানিজম আছে কি না, মানে কীরকম ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্যারাসাইট এগুলো আছে কি না, এবং থাকলে সেই মতো অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আমরা যেন করতে পারি সেটা আইডেন্টিফাই করে নিয়ে। প্রপার কালেকশন অফ ইউরিন ইজ ক্রুশিয়াল টু প্রিভেন্ট কন্টামিনেশন ফ্রম দ্য ন্যাচারাল ফ্লোরা অফ দ্য বডি। তাহলে এই যে আমরা ইউরিন অ্যানালিসিস করবো মাইক্রোবায়োলজিক্যাল, তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে প্রপার কালেকশন করা ইউরিনকে, যাতে স্টেরাইলভাবে, যাতে শরীরে যে নর্মাল ফ্লোরা থাকে, নর্মাল ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো যেন মিশে একটা পরীক্ষায় আমাদের না করতে পারে, আমাদেরকে মিসগাইড করতে না পারে। ওকে, তো তার জন্য কি দরকার, ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ইউরিন দরকার হয়। তাহলে ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ক্লিনিং অফ দ্য genital area and collecting the middle part of the urine stream in a sterile container। তাহলে এটা কি জিনিস, এটা হচ্ছে প্রথমে আমরা জেনিটাল এরিয়াটাকে ক্লিন করে নেব। ওকে, তারপরে যে ইউরিন স্ট্রিমটা বের হবে তার প্রথম পার্টটা আমরা নেব না, মাঝখানের পার্টটা নেব।
ওকে, লাস্ট পার্টও নেবো না, মাঝখানের পার্টও নেবো। ওকে, ইন এ স্টেরাইল কন্টেনার নিয়ে আমরা এই মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসেসমেন্ট করবো বা এক্সামিনেশন করবো। Samples should be delivered to the lab promptly and processed within 2 hours or refrigerated at 4 degrees Celsius for up to 24 hours to prevent bacterial overgrowth. তাহলে আমরা যে স্যাম্পলটা পেলাম সেটা নিয়ে আমরা কতক্ষণের মধ্যে টেস্ট করতে হবে? 2 ঘন্টার মধ্যে টেস্ট করতে হবে, অথবা এটাকে আমরা রেফ্রিজারেটেড করে রাখতে পারি 4 ডিগ্রি সেলসিয়াসে আপ টু 24 আওয়ার্স। এটার কারণ কি? যাতে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ না হয়ে যায়। যে স্যাম্পলটা নিলাম অ্যাকচুয়ালি যত ছিল, আমরা যদি বাইরে রেখে দিই সেই ক্ষেত্রে ওইটা গ্রোথ করে করে আরও অনেক বেশি দেখাবে। ঠিক আছে, তো ফলসলি আমাদের বেশি দেখাবে, ওভারগ্রোথ যেন না হয় সেই জন্য আমাদের এই প্রিকশনগুলো নিতে হবে, তাড়াতাড়ি করে ফেলতে হবে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। A concentrated sample of urine sediment is examined under a microscope to look for bacteria, fungi or parasite. তাহলে আমরা যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো ইউরিনের, সেটাকে আমাদের একটা কনসেন্ট্রেটেড স্যাম্পল নিচ্ছি। যে ইউরিনটা পাচ্ছি সেটাকে আমরা কনসেন্ট্রেটেড পার্টটা নিয়ে, সেডিমেন্ট নিয়ে আমরা এক্সামিন করবো, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া, ফাঙ্গাই বা প্যারাসাইট আছে কিনা দেখার জন্য। আচ্ছা, ডেফিনিশন অফ আরই এবং সিএস। আচ্ছা, তাহলে ইউরিন আরই মানে কি? রুটিন এক্সামিনেশন। এক্ষেত্রে আমরা কী করছি? স্ক্রিনিং অফ ইউরিনস অ্যাপিয়ারেন্স, কনসেন্ট্রেশন, কন্টেন্টস এটসেট্রা। ওকে, তাহলে এটা হচ্ছে রুটিনলি আমরা কী কী টেস্ট করছি। কী কী আছে তার মধ্যে? একটা হচ্ছে ফিজিক্যাল, কালার, ক্ল্যারিটি, স্মেল এটসেট্রা। কেমিক্যাল, কেমিক্যালের মধ্যে কী কী আছে? পিএইচ, প্রোটিন, সুগার, কিটোনস এটসেট্রা। আর মাইক্রোস্কোপিক, লাইক ব্লাড সেলস, ব্যাকটেরিয়া, ক্রিস্টালস। তাহলে এগুলো হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। ইউরিন সিএস, সিএস মিনস কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। তাহলে স্পেসিফিক্যালি গ্রোস ব্যাকটেরিয়া অর ফাঙ্গাই from the sample to find the exact organism causing a urine infection and detects which antibiotics or antifungal will kill it. তাহলে আমরা এক্ষেত্রে কী করছি? যে ইউরিন স্যাম্পলটা পেলাম সেটাকে আমরা বাইরে গ্রো করাচ্ছি একটা কালচার মিডিয়াতে, গ্রো করিয়ে তারপর সেটা যে কলোনিটা তৈরি হচ্ছে সেইখানে আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ইউজ করে দেখছি যে কোনটাতে এটা বেশি মরছে। তাহলে সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক পেশেন্টকেও দিতে পারবো। ওকে, তো দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর কনফার্মিং এ ইউটিআই অ্যান্ড গাইডিং ট্রিটমেন্ট। তাহলে এই ইউরিন কালচার সেন্সিটিভিটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর কনফার্মিং ইউটিআই, ইউটিআই কনফার্ম করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড এবং তার ট্রিটমেন্ট করার জন্য। ওকে, the sample is streaked into nutrient-rich agar plates and incubated for 24 to 48 hours to allow microorganisms to grow into visible colonies. তাহলে এক্ষেত্রে কী করা হয়? কালচার সেন্সিটিভিটি করার জন্য ইউরিন স্যাম্পল নিয়ে সেটাকে একটা আগর প্লেট, মানে যেখানে এই ব্যাকটেরিয়াগুলো ভালো গ্রো করতে পারে, এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে, আগর প্লেট নিয়ে তার মধ্যে দেওয়া হয়, দিয়ে কতক্ষণ 24 থেকে 48 ঘন্টা এগুলোকে ইনকিউবেট করে দেওয়া হয়, যাতে এগুলো মাইক্রো অর্গানিজমসগুলো ভালো করে গ্রো করতে পারে এবং ভিজিবল কলোনি তৈরি করে দিতে পারে। ঠিক আছে, তারপরে সেই কলোনির যে মরফোলজি এবং সেই ব্যাকটেরিয়া যেগুলো তৈরি হয়েছে সেগুলো গ্রাম স্টেনিং, বায়োকেমিক্যাল টেস্ট এগুলো করে আমরা স্পেসিফিক স্পেসিসগুলো ওই ব্যাকটেরিয়া বা ফাঙ্গার আমরা বের করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। Bacterial concentration is measured in colony forming units per milliliter. Generally, counts exceeding 1 lakh CFU per ml are considered significant for a UTI. তাহলে এই যে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন আমরা কীভাবে মাপি, কোন ইউনিটে মাপি, সেটা হচ্ছে CFU per ml। ওকে, এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে CFU per ml হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট পার মিলিলিটার, সেটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন মাপার ইউনিট। তাহলে জেনারেলি 1 লাখ CFU পার ml হচ্ছে গিয়ে সিগনিফিক্যান্ট ফর ইউটিআই। এর বেশি হলে আমরা বলবো যে ইউটিআই হয়েছে, এর কম থাকলে আমরা সেটা ডাউটফুল। ওকে, মাইক্রোবস কজিং ইউটিআই। তাহলে কী কী মাইক্রো অর্গানিজমস ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে থাকে? দ্য প্রাইমারি প্যাথোজেন কজিং ইউটিআই ইজ E. coli মানে এসকেরিসিয়া কোলাই। আপ টু 75 to 90% কেসে
এটা আমরা ইকোলাই পেয়ে থাকি ইউরিনের মধ্যে, ইউটিআইয়ের মধ্যে। ওকে, আদার অর্গানিজম যেগুলো করে থাকে ইউটিআই সেগুলো হলো ক্লেপসিয়েলা, প্রোটিয়াস, এন্টেরোকক্কাস অ্যান্ড স্টেফিলোকক্কাস। ওকে, আচ্ছা, ইন ক্যাথেটারাইজড অর ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট ফাঙ্গাই লাক ক্যান্ডিডা আর রেয়ারলি ভাইরাসেস লাইক এইচএসভি। তাহলে ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট অথবা যে পেশেন্ট থেকে অনেকদিন ক্যাথেটার করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার বাইরেও আমরা বিভিন্ন রকম ফাঙ্গাই পেতে পারি লাইক ক্যান্ডিডা, অথবা রেয়ারলি কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা ভাইরাস লাইক এইচএসভি আমরা মানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসও আমরা দেখে থাকি ইউটিআই করছে। তাহলে আমরা কি বললাম যে ইকোলাই হচ্ছে ম্যাক্সিমাম ইউটিআই করে থাকে। এটা একটা গ্রাম নেগেটিভ রড শেপড ব্যাকটেরিয়াম, যেটা কমনলি কোথায় থাকে, লোয়ার ইন্টেস্টাইনে থাকে। ওকে, তাহলে থাকে লোয়ার ইন্টেস্টাইন, সেখান থেকে কোনোভাবে কন্টামিনেট হয়ে গিয়ে আমাদের কী তৈরি করছে, ইউটিআই করছে। এবার ইউটিআইয়ের এমনি সিমটম কি, কমন সিমটম আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, বার্নিং সেন্সেশন, পেলভিক পেন এবং সামটাইমস ফিভার, চিল, ফ্যাটিক। তাহলে খুব কমন সিমটম হচ্ছে কি আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি। আর্জেন্সি মানে ইউরিন একবার মানে আর্জ এলে সেটা ধরে রাখা মুশকিল সেটা, আর ফ্রিকোয়েন্সি মানে বারে ইউরিন আর্জ পাওয়া, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এছাড়া কী হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে ইউরিন করার সময়, ইউরিনেশনের সময়। এছাড়া পেলভিক পেন, আর কখনো কখনো আমরা ফিভার, চিলস, ফ্যাটিক এগুলো আমরা দেখতে পারি। ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন করলে আমরা কী পাবো, ইউটিআই থাকলে ক্লাউডি বা ব্লাডি ইউরিন, ঠিক আছে, অথবা মানে তাহলে ঘোলা থাকবে ইউরিন, অথবা ব্লাডি মানে লাল লাল ইউরিন হতে পারে। ওকে, এবার হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইউটিআই। ইউরিনেটিক ইনফেকশন, UTIs are the most common type of hospital acquired infection, especially in the ICU, particularly catheter associated. তাহলে এটা কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন যে আইসিইউতে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সবচেয়ে কমন কোনটা, সেটা হচ্ছে ইউটিআই। তাহলে এটা কাদের মধ্যে বেশি দেখা যায়, যাদের মধ্যে ক্যাথেটার করা আছে ওদের ক্ষেত্রে ইউটিআইটা সবচেয়ে বেশি দেখা যায়। রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টর ইনক্লুড লঙ্গার ডিউরেশন অফ ক্যাথেটারাইজেশন, অনেক দিন যত বেশি দিন ধরে ক্যাথেটার থাকবে তত বেশি ইউটিআই হওয়ার চান্স বেশি থাকবে। আচ্ছা, এছাড়া আর কাদের হতে পারে বেশি হয়, ফিমেল, ওল্ডার এজ গ্রুপ, ডায়াবেটিস এবং ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইউটিআই বেশি দেখা যায়। তো এই মোটামুটি আমাদের মাইক্রোস্কোপিক বা মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ইন শর্ট। তো আপাতত এই কমপ্লিট হলো। আর এই বছর আর ভিডিও করা যাবে বলে মনে হচ্ছে না। যদি কারোর কিছু স্পেসিফিক